স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে, সে কারণে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় পৃথক তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তা পরীক্ষা করে। কেউ নাশকতার উদ্দেশ্যে কোনো পরিকল্পনা করছে কিনা সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। কেউ যদি কোনো ধ্বংসাত্মক কিছু করার পরিকল্পনা থাকে সেরকম আমরা সবসময় সতর্ক থাকি। তো গতকালকে যে ব্যাগ ট্যাগ পাওয়া গেছে ওগুলোতে কিছুই ছিল না। এর আগে একদিন একটা প্রেসার কুকারে জিনিস পাওয়া গেছে আশুলিয়াতে, সেটার বিষয়ে আমরা তদন্ত করতেছি, এর পিছনে কে থাকতে পারে। মতিঝিলে যেটা হচ্ছে ওইটাও আলাদা তদন্ত হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। মজলুম থেকে একটি দল কেন জালিম হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, হুবহু ফ্যাসিবাদদের পথেই হাঁটছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় তিনি কথা বলেন। আমির বলেন, ৩১ দফার ইশতেহারের সংস্কারের কথা থাকলে এখন তা বাস্তবায়ন করছে না বিএনপি। প্রশাসনের বিভিন্ন পদে দলীয় লোকদের বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিএনপি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে উল্লেখ করে আমির বলেন, মানুষের অভিপ্রায়কে অগ্রাহ্য করলে জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। নিজেরাই তাদের ৩১ দফার প্রথম দফা সংস্কারের কথা বলেছে এবং নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো ২৬ সালের নির্বাচনও তো নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি, উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। তো একটা মানলেন আর একটা মানলেন না। আবার সেই আব্বাস আলী খান সাহেবের কথাই আমার মনে পড়ে, মানবেন তবে অনেক পানি গুলা করে মানবেন। সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। মন্ত্রী জানান, মুক্ত সাংবাদিকতার জন্য ৭৩ এর আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই গণ অভ্যুত্থানেও একটি পক্ষের সাংবাদিকরা বিগত সরকারকে টিকিয়ে রাখার সাংবাদিকতা করেছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী। এক মন নিয়ে চলা এক জিনিস, কিন্তু একাধিক মন যখন সহ অবস্থান করতে হয় এবং তা আবার একটা চুক্তি দ্বারা আবদ্ধ থাকে, তখন সেই চুক্তির মধ্যে একটা সুস্থ সুন্দরের মাত্রাকে বজায় রাখা, এটার জন্য কিন্তু একটা সৃষ্টিশীল একটা মনোজগৎ লাগে। একটা সংসারকেও যদি আমরা একটা প্রতিষ্ঠানের ইউনিট হিসেবে দেখি এবং তার যদি সর্বোচ্চ একটা ইউনিট হিসেবে আমরা রাষ্ট্রকে দেখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনো প্রতিষ্ঠানকে সংহত রাখা এবং সেটাকে একটা শুভ উদ্দেশ্যে ধাবিত করা এবং সেই প্রবাহকে নেতৃত্ব দেওয়া, এটার জন্য কিন্তু একটা আলাদা এক ধরনের দক্ষতা যোগ্যতা লাগে। সম্ভবত এটাকেই নেতৃত্ব বলে। জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন রেখেছেন। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মনসুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন ২৭ নম্বর সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী লোকমান হাওলাদার ও ইসরাত জাহান। এরপর যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারণ করেন আদালত। এর আগে ২৬ জুলাই সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। জবানবন্দিতে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের চিত্র তুলে ধরার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের বর্ণনা দেন তিনি।
রাজধানীর চারপাশের নদী পথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই উদ্যোগ বাস্তবায়নের আগে নদী দূষণ, নাব্যতা সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং যাত্রী আকর্ষণের মতো বড় কয়েকটি চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। ওয়াটার বাস চালুর পরিকল্পনা ও সরকারের অবস্থান তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, রাজধানীর চারপাশের নদীগুলোকে শুধু যাতায়াতের মাধ্যম নয়, পর্যটন বান্ধব জলপথ হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, কিভাবে ওয়াটার বাস চালু করা যায় ও নদীকে দূষণমুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। যাতায়াতের ক্ষেত্রে একটা সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার সম্ভাবনা নদীপথে আছে, তো সেটাকে কিভাবে ফাংশন করানো যায় তার জন্য চেষ্টা। এর কোনো বাজেট ধরা হয়েছে এখন? না, এখনো পর্যন্ত বাজেট নেই। যার যার দপ্তর থেকে যতটুকু দায়িত্ব আছে আপাতত করবে, আর সেটাকে আরও জনবান্ধব করার জন্য, যাত্রী বান্ধব করার জন্য কোনো বাজেটের প্রয়োজন হলে আগামীতে বরাদ্দ করা হবে। পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া এবং নদীটা যাতে দূষণমুক্ত থাকে সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। সাভারে বেশ কিছুদিন ধরেই চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি, পরিবহন খাত থেকে শুরু করে রফতানিমুখী শিল্প কারখানার সর্বত্রই যেন এক স্থবির অবস্থা। পর্যাপ্ত চাপ না থাকায় একদিকে ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে দাঁড়িয়ে থাকছে শত শত যানবাহন, অন্যদিকে গ্যাস না থাকায় মিলছে না রান্নার সুযোগ। মহেশখালীর এলএনজি টার্মিনালের সাম্প্রতিক ত্রুটির কারণে এই সংকট রূপ নিয়েছে আরও ভয়াবহ আকারে। প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে গাড়ি, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সাভার ও তার আশপাশের ফিলিং স্টেশনগুলোর নিত্যদিনের চিত্র এটি। ভোগান্তির চিত্র শুধু সড়কের যানবাহনগুলোতেই সীমাবদ্ধ নয়, বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। রান্না করতে না পেরে বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস বা লাকড়ি, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মানুষ যে এইভাবে যে করতেছে, এই যে গ্যাস না এলে তো মানুষ তো এই যে আস্তে আস্তে বাড়াতে যাইতেই আছে গা। জুলুম করে আইন দিয়ে যে যাবো, গ্যাসের চুলাই বহা দিলে তাড়াতাড়ি করে আইন দিয়ে গেছি গা কাজে। সমস্যাই তো এরা তাড়াতাড়ি সময় মতন হইলে সময় মতন তো হয় না। এবার 2-3 চিলা খালি থাকছে, ওটা আমদান গেছে, উমের আছে এবার 1 চিলা আমদান আগে। এই সংকটের কারণে সাভারের শিল্পাঞ্চলে নেমে এসেছে চরম মন্দা। গ্যাস ভিত্তিক রপ্তানিমুখী পোশাক ও ডাইং কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, আমদানি করা এলএনজি নির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব পুরনো গ্যাস ক্ষেত্রগুলো থেকে উত্তোলন বাড়ানো এবং স্থল ও সমুদ্রভাগে নতুন নতুন গ্যাসকূপ অনুসন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এই সিরিয়ালে দিয়ে গ্যাস নিতেছি, দীর্ঘত 1 ঘন্টা ধরে আমরা সিরিয়ালে আছি। এখন যদি ওনারা বিল বাড়াইতে চায় সেটাও করুক, আমাদের যাতে কষ্টটা না দেয়। সরকারের কাছে আবেদন যে তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করতে পারে যেন। এদিকে শিল্পাঞ্চলের সংকট নিরসনের দাবিতে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী। আমরা যে রীতিমতো গ্যাস বিল দিয়ে আসছি, আমাদের এলাকায় আমরা মোটামুটি একটা জরিপ করছি, তাতে প্রতি মাসে 1.5 কোটি টাকা দিই। আমরা অনেকবার জানানোর পরে এরা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, কিন্তু আমরা প্রতি মাসে ঠিক মতো বিল দিয়ে আসতেছি। আপনারা দয়া করে যাতে আমরা অবিলম্বে গ্যাস পাই সেই ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। আমরা বিষয়টা জানলাম যে কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না। এখন আমরা কোন এলাকায় ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেসার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ইতিমধ্যে 250 শয্যার জেলা হাসপাতালকে 600 শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। ঠাকুরগাঁও ডায়াবেটিস সমিতির আয়োজনে এবং নেপালের সহযোগিতায় 5 দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা চলছে। প্রতিটি থানায় আই ক্যাম্পের আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
আমরা একটা মেডিকেল কলেজ এখানে স্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী বছর থেকে এখানে ছাত্র ভর্তি শুরু হবে এবং কয়েক বছরের মধ্যেই আপনার মেডিকেল কলেজটি পাকা হয়ে যাবে, ছেলেমেয়েরা সবাই সেই মেডিকেল কলেজ হসপিটাল তারা পড়াশোনা করতে পারবে। আমরা চেষ্টা করছি কাজগুলো যত দ্রুত করা যায় স্বাস্থ্য সেবার ক্ষেত্রে। এখানে প্রস্তাব করেছে যে আমরা প্রত্যেকটা থানায় আমরা এই আইটেম করতে পারি কিনা এবং নিঃসন্দেহে আমি তার সঙ্গে ঢাকায় কথা বলবো, এটাকে আমরা আরো কিভাবে ম্যাটেরিয়ালাইজ করতে পারি, বাস্তবে রূপ দিতে পারি, সেই চেষ্টাটা আমরা সবাই মিলে অবশ্যই আমরা করতে পারবো। দিনাজপুরের পার্বতীপুরে একটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। বিলের জন্য প্রসূতিকে আটকে রেখে শিশুর মরদেহ হস্তান্তর, জীবিত শিশুকে মৃত ঘোষণা করে রিপোর্ট দেওয়া ছাড়াও নানা অনিয়মে প্রশ্ন উঠেছে হাসপাতালটির বিরুদ্ধে। এদিকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ মামুন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর মাঝাপাড়া গ্রামের ভ্যান চালক সজীব এবং তার স্ত্রী জান্নাতুন আক্তার জুই এই দম্পতির নবজাতক শিশুকে ভর্তি করা হয় পার্বতীপুরের এই হাসপাতালে। 7 দিনে প্রসূতি এবং ওই শিশুর চিকিৎসা ব্যয় দাঁড়ায় 36,400 টাকায়। চিকিৎসা শেষ হলেও টাকা পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে আটকে রাখা হয় তাদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হলে মাকে আটকে রেখে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। দাফন শেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় 10 ঘন্টা পর মুক্তি পান হতভাগা এই মা। শিশুটির দাফনের আগে এক নজর দেখতে গর্ভধারিণী মায়ের আহাজারিও হাসপাতাল কর্তৃপক্ষের কান পর্যন্ত গড়ায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমার বাবু মরছে, তাও আমাকে আসতে দেননি। তারপর বলছে বাবু নিয়ে যাক, মা থাক। তারপর আমার আম্মু বলছে আমি থাকি, আমার বেটিক পাঠিয়ে দেন, তাও দেয়নি। লাশ পাঠিয়ে দিছে কিন্তু আমার স্ত্রী আর শাশুড়িকে পাঠায় নাই। আনুমানিক 12 ঘন্টার মতন এখানে আটকে থেকে টাকার কারণে। আমারে দেখতে দিল না, শেষ পর্যন্ত কবর দিল। শুধু তাই নয়, হাসপাতালটির বিরুদ্ধে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় জীবিত শিশুকে মৃত দেখানো, সুস্থ শিশুকে প্রতিবন্ধী দেখিয়ে ভুল রিপোর্ট দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগও পাওয়া গেছে। খাতা কলমে আমার বাচ্চাকে মৃত দেখাইছে, এখনো আমার বাচ্চা জীবিত আছে। আমাদের বাচ্চা নাকি প্রতিবন্ধী হবে। আমার বাচ্চা হওয়ার পরে মনে করেন যে এখন আমার বাচ্চা প্রতিবন্ধী হয় নাই, আবার সুস্থ স্বাভাবিক রয়েছে। জীবিত শিশুকে মৃত দেখিয়ে ভুল রিপোর্ট দেওয়ার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি বিদেশি এই চিকিৎসক। এই দুইটা মিলে মনে হচ্ছে যে বাচ্চা পেটের ভিতরে মারা গেছে, কিন্তু আমরা সবাই টাকার জন্য প্রসূতিকে আটকে রেখে শিশুর মরদেহ হস্তান্তরের কারণ জানতে চাইলে দায়সারা বক্তব্য দেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওইখানে কোনো বদ্ধ ঘর নাই, কোনো ঘরও নাই যে আমরা তাকে আটকে রাখি। বাচ্চা যেহেতু মারা গেছে তাকে তো দাফন করতেই হবে, ওই জন্য আমরা তাকে দিয়ে দিয়েছি। কিন্তু বাচ্চার যে বিলটা এবং মায়ের যে বিলটা, সেই বিলটা নিয়ে তো প্রসেস করতে হবে, ঠিক আছে? বিল আদায় সহ ল্যাম্ব হাসপাতালটির বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। সেবার নামে যে মানুষের উপর অত্যাচার চালায়, এটা কখনো মেনে নেওয়া যায় না। একটা হাসপাতালে যদি রোগীকে আটকে রেখে তার টাকা আদায় করার চেষ্টা করে, একদিন নয় 2 দিন নয়, এটা আসলেই খুব দুঃখজনক বিষয়। বিষয়টি অবগত হন উল্লেখ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। বিষয়টি আমার জানা ছিল না, আপনার মাধ্যমে আমি অবগত হলাম। খুব জরুরি ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে অনিয়মের প্রমাণ পেলে হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আমি অভিযোগ পেয়েছি অলরেডি। আমার এর আগে যে ঘটনা ঘটেছে আমি তার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এই অভিযোগের ভিত্তিতে আমরা সরাসরি কথা বলবো এবং যদি কোনো অনিয়ম থেকে থাকে আমরা ব্যবস্থা নেব। প্রাথমিকভাবে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। আমরা একটি তদন্ত কমিটি করছি, একের পর এক অভিযোগে প্রশ্নের মুখে ল্যাম্প হাসপাতাল। রোগী ব্যবস্থাপনা এবং বিল আদায়ে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা রোগী এবং স্বজনদের। আব্দুল্লাহ মামুন, মাই টিভি, পার্বতীপুর। জনবল সংকটের কারণে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। অনুমোদিত পদের তুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কম থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শত শত রোগী। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। টাঙ্গাইল থেকে মোহাম্মদ রায়হান মিয়ার তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট।
চিকিৎসকের কক্ষের সামনে দীর্ঘ অপেক্ষা, বহির্বিভাগে রোগীদের ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক রোগীকে অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসকের দেখা পাওয়ার জন্য। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিনের জনবল সংকটে এমন চিত্র এখন নিত্যদিনের। প্রায় ৬ লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন আসেন প্রায় ১,০০০ রোগী। বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সিরিয়াল ছাড়া রোগী দেখাটাই বেটার, কারণ হলো পাবলিকের হয়রানি থেকে হয়রানি অনেক বেশি আর কি। আমাদের এখানে রোগীদেরকে 2-3 ঘন্টা বাবদ দাঁড়ায় থাকতে হয়। হাসপাতালের অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক থাকার কথা ৪২ জন, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮ জন। বিশেষজ্ঞ চিকিৎসকের ক্ষেত্রেও রয়েছে বড় ঘাটতি। ১৫ জন কনসালটেন্টের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র ৬ জন। আমাদের এই জায়গায় ডাক্তার সংকট, এর জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দাঁড়ায় থাকা লাগে। ডাক্তার কম থাকলে আমার কাজের উমরা ব্যস্ত থাকি, রুগী পড়ানো এই জায়গা, শিশু বাচ্চাদের নিয়ে যে মা বোনরা দাঁড়াই রয়েছে, ডাক্তার নাই, নেই কোনো সার্জারি চিকিৎসক। ফলে অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগীদের পাঠাতে হচ্ছে অন্য হাসপাতালে। এতে বাড়ছে রোগী ও স্বজনদের দুর্ভোগ। কখন ধরে আইছে একটা বাচ্চা নিয়ে ডায়রিয়া হইছে, ডাক্তার নাই, দাঁড়ায় থাকতে হয় টিকেটের জন্য। তারপরে আবার যখন ডক্টরের কাছে আসি তখন আবার লাইনে দাঁড়াইতে হয়। স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের সেবা দিতে গিয়ে বাড়তি চাপ হচ্ছে চিকিৎসকদের ওপর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিন আমাদের আউটডোরে ১,০০০ থেকে ১২০০ পেশেন্ট আসে, এবং সেই তুলনায় আমাদের ডক্টর হচ্ছে আউটডোরে যেন মেডিকেল অফিসার আছে ১০ জন, আর হচ্ছে কনসালটেন্ট ৬ জন, একজন ডেন্টাল সার্জন, টোটাল ১৮ জন এখানে কাজ করছে। স্থানীয়দের দাবি দ্রুত শূন্য পদে চিকিৎসক ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হলে কমবে রোগীদের ভোগান্তি, নিশ্চিত হবে মানসম্মত স্বাস্থ্যসেবা। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। রাষ্ট্র সংস্কারে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে বর্তমান ও অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ কাঠগড়ায় দাঁড় করাবে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আর এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রাখাকে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেন। ডিআরইউতে ৩৬ জুলাইয়ের অবদান শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে সমালোচনা যদি সহ্য করতে গিয়ে বা অসহনীয় পর্যায়ে থেকে আপনারা যদি শক্তি প্রয়োগ করতে যান, তাহলে মনের অজান্তেই আপনারা ধীরে ধীরে ফ্যাসিবাদের চরিত্রের দিকে ধাবিত হবেন। এটা আমরা ইতিহাস থেকে বলতে পারি। আরও একটা কথা বলতে পারি, শক্তি প্রয়োগ করে সমালোচনার মুখ বন্ধ করা কখনোই সাফল্য লাভ করে নাই। জুলাই অভ্যুত্থানের সংগ্রামী শক্তি সকলকেই উচিত হবে একটা সুস্থ সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি যাতে আমরা গড়ে তুলতে পারি, সেই দিকে যাতে আমরা মনোযোগী হই। দেশের কৃষি প্রধান জেলা মানিকগঞ্জ, কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে জেলার 241 হেক্টর জমির ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। টাকার পরিমাণে যা 3 কোটি টাকার উপরে। উৎপাদন কমে যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। প্রতিনিধি মোহাম্মদ আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে মানিকগঞ্জের দিগন্তজোড়া ফসলের মাঠ। দীর্ঘদিন জমিতে পানি জমে থাকায় পানিতে পচে নষ্ট হচ্ছে ধান ও সবজি ক্ষেত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচামরিচ, পেঁপে, বেগুন, লাউ সহ কয়েক প্রকারের সবজি। ফলে লোকসানের মুখে প্রায় ৫,৭৭৫ জন কৃষক। টানা বৃষ্টিতে শশা ক্ষেত এবং কহি ক্ষেত, ধুন্দল ক্ষেত, এগুলা অনেক ক্ষতি হয়ে গেছে। কৃষক একবার মরে গেছে গা, ক্ষেত আপনি টইলে গাছ পয়সা মরে আমার লাগছে। কৃষিতে আমাদের লাখ তিনেক লস হয়েছে, আমরা আয় করতে পারিনি, আমাদের ব্যয় হয়ে গেছে। ব্যাংক ট্যাঙ্ক শোধ করে কিস্তি করে মানে কোনো রকম করে চলতেছে। এখন উৎপাদন কমে যাওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে পাইকারি ও খুচরা বাজারে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে সবজির দাম চড়া, বলছেন ব্যবসায়ীরা। সবজির গাছ মরে গেছে, এই কারণে সবজির দাম অনেক প্রচুর, সামনে আরো সবজির দাম বাড়বে। সবজির দাম বাড়াতে আমাদের সমস্যা হচ্ছে, আপনার বিক্রি করলে সমস্যা হচ্ছে 10 টাকা 50 টাকা 50 টাকা 100 টাকা। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। আমরা আশা করছি বর্তমান গণতান্ত্রিক সরকার
এই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অতি সম্পত্তি কৃষি পুনর্বাসনের আওতায় কৃষকদেরকে নিয়ে আসবে। প্রণোদনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সরকার, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। হাফিজা খানম জুথি, মাই টিভি।